দুর্গাপুরের ঘটনার জন্য কি আমরা আন্দোলনে নামবেন? না, দুর্গাপুর ঘটনার জন্য আমাদের টিম প্রতিনিধি গিয়েছিল এবং আন্দোলন চলছে বিভিন্ন ধাপে। পশ্চিমবঙ্গের বুকে আমরা এ ধরনের ঘটনা কোনোভাবেই যাতে না হয় তার জন্য আমরা রাস্তায় ছিলাম, আছি এবং ভবিষ্যতে আরো নামবো আমরা রাস্তায়। কিন্তু আমাদের প্রশ্ন ওই একই জায়গায় যে ডোন্ট কম্পেয়ার উইথ আদার স্টেট। আমাদের পশ্চিমবঙ্গ কি হচ্ছে সেটার দিকে আমরা তাকাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাতের বেলা মহিলারা বাইরে বেরোবেন না, এই যে নিষেধ করছেন, এখানে কি নারী স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ নয়? দেখুন, এটা নিয়ে তো কোনো দ্বিধাই নেই, মানে একেবারে সরাসরি যে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করার যদি কোন রকম উপায় থাকে, সব থেকে সহজতম এবং সব থেকে বলতে পারেন যে নিকৃষ্টতম উপায় হচ্ছে এটা, যে আপনি বেরোতে পারবেন না। যে বা যারা, দেখুন, কোনো ঘটনা ঘটে গেলে একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে বা যারা কালপ্রিটস তারা শাস্তি পাবে। আর অন্য কোনো কথা প্রশাসনিক প্রধানের মুখে তো মানাই না। এবং সেই সঙ্গে এই যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, এই কথাটা শুধুমাত্র যে ধর্ষিতা হয়েছেন তাকে কষ্ট দেয় না, এটা এই জেনারেশন, এই সময় শুধু নয়, মানে যে বা যারা এই নারী স্বাধীনতাটাকে সামনে রেখে সম্মান রেখে যুদ্ধ করেন তাদের প্রত্যেকের বুকে আঘাত দেয়। প্রশাসন যখনই তাদের নিজেদের কার্যকলাপে ব্যর্থ হয়, এটা নর্মাল নিয়ম, তারা তখনই এ ধরনের একটা ডিভিশন করার চেষ্টা করে। এবং আপনি দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যুদ্ধ হচ্ছে যে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এর ক্যারেক্টার কেমন, তার ক্যারেক্টার কেমন। মানে প্রশ্নটা তো ওটা নয়, প্রশ্নটা হচ্ছে যে নিরাপত্তা। আপনি যদি পুরো সামাজিক স্তরটা দেখেন যে এই ক্রিমিনালিটি বাড়ছে কিভাবে, তার কিন্তু অনেকাংশে এটা একটা কারণ, যেখানে হচ্ছে কন্ট্রাকচুয়াল বিভিন্ন রকমের ওয়ার্কার নিয়ে তাদের হচ্ছে আপনার 2 মাস কাজ করিয়ে ছেড়ে দেওয়া, তাদের আপনার বায়োডাটা না রাখা, তাদের সেফটি সিকিউরিটির জায়গা থেকে তাদের ডেটা কমপ্লিট না রাখা, তাদের ঘাড়ে দায়িত্ব না দেওয়া, তাদের একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা তৈরি না হওয়া। তো এই জায়গাগুলো যদি একটা পার্মানেন্ট সিকিউরিটি সিস্টেম তৈরি হতো। আরজিকরের পর এবার রাজ্য রাজনীতিতে দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, আরজিকর অভয়াকাণ্ডের আন্দোলনের অন্যতম নেতা ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, আর সেই নিয়ে আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমে জিআইতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথম যে বিষয়টা বলবো, যে আসানসোল দুর্গাপুর মেডিকেল কলেজে যে ভয়াবহ গণধর্ষণের ঘটনা সামনে এসেছে, এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসানসোল বলে নয় কিংবা দুর্গাপুর বলে নয়, পশ্চিমবঙ্গের যেখানে হোক, যে জায়গায় হোক, হাটে বাজারে, আপনার স্কুল কলেজ, যে জায়গাতে হোক, এই ঘটনাটা অবশ্যই নিন্দনীয়, প্রথম কথা। 2 নম্বর, যে ঘটনা নিয়ে এত প্রতিবাদ, এত আন্দোলন, হাজার হাজার মানুষ রাস্তায় নামলো, তারপরেও আমরা 1 বছর পরে এই ধরনের ঘটনা আবার রিপিটেশন হওয়া, এটা ইটসেলফই বলে দিচ্ছে যে কি প্রশাসনিক ব্যর্থতার জায়গা এবং কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তো যে বা যারা এই ঘটনায় জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্রথম কথা, আমরা নর্থ বেঙ্গলে ছিলাম, ফিরলাম, তো আমরা এসেই আমাদের যেটা প্রথম প্রতিক্রিয়া হলো যে ইচ অ্যান্ড এভরি কালপ্রিট, প্রত্যেককে ধরে ধরে সর্বোচ্চতম শাস্তি দিতে হবে। যেটা আরজিকর মুভমেন্টে আমরা মনে করি যে যারা কালপ্রিট সবাই ধরা পড়েনি এবং তারা শাস্তি পায়নি, যেটার জন্যই আজকে এই ধরনের ক্রাইম করার জন্য যারা ক্রিমিনাল, তারা বলতে পারেন কোথাও একটা উৎসাহ পাচ্ছে যে এরকম ক্রিমিনালিটি তারা করার পরেও তারা ছাড়া পেতে পারে, যেটা খুব দুঃখের। না, আপনি আরজিকর ধর্ষণ কাণ্ডের যে আন্দোলনের সামনের সারিতে একেবারে ছিলেন, আমরা দেখেছিলাম প্রত্যেকটা মুহূর্তে, রাত জাগা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে, আর লালবাজার অভিযান থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখেছিলাম। আমি বলছি, সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কি কিছুটা একটা মিল পাওয়া যাচ্ছে? দেখুন, সমস্ত ধর্ষণ কাণ্ডের, সমস্ত ধর্ষণ ঘটনার কিন্তু একই ভাবে হয়, একই রকম ভাবে হয়। বিভিন্নজন বিভিন্ন ভাবে দেখছে যে একটা হসপিটালের ভিতরে, একটা হসপিটালের বাইরে, একজন ডিউটিরত অবস্থায়, একজন বাইরে খাবার কিনতে যাক বা ঘুরতে বেড়াতে যাক, সেটার জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে ধর্ষণটা হবে কেন? প্রত্যেকটা ঘটনার একটা কেন্দ্রবিন্দু থাকে, সেটা হলো এই ঘটনার যদি বলেন ধর্ষণ, তাহলে একজন মহিলার সম্মান রাজ্য রাষ্ট্র বাঁচাতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা কিন্তু সব জায়গায় একই রকম ভাবে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
যারা বিভিন্নভাবে বিভেদ করে এটাকে ডিফোকাস করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে মূল ঘটনাটা কি? ধর্ষণ। একজন মহিলা সে রাস্তায়, বাইরে, বাজারে, কাজের জায়গায় সুরক্ষিত হ্যাঁ কি না, সেই প্রশ্নের যদি উত্তর খোঁজা হয় তাহলে উত্তর হচ্ছে না। যদি সেই জায়গাটা সুনির্দিষ্টভাবে সুরক্ষা মেনটেন করা হতো তাহলে এই ধরনের ঘটনা রিপিট হতো। আপনি যখন সুরক্ষার প্রশ্ন তুলছেন তখন এনসিআরবি রিপোর্ট বলছে যে সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে কলকাতা, অথচ আমরা এই কলকাতায় দেখছি ল কলেজে ঘটনা ঘটছে, আরজি করে ঘটনা ঘটছে, তারপরে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ছাত্রী খুন হচ্ছে, মানে তার মৃত্যু ঘটছে, আবার দুর্গাপুর কাণ্ড ঘটছে, অথচ এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর দেশের মধ্যে। এটাই তো ইটসেলফ একটা প্রশ্ন তৈরি করে যে এনসিআরবি রিপোর্ট যদি বলে সব থেকে নিরাপদ শহর কলকাতা, তাহলে বাকি শহরগুলোর কি অবস্থা সেটা একটা বোঝা যায়। কিন্তু প্রশ্নটা হলো, দেখুন একটা একটা ছোট জায়গায় এই অফিসের মধ্যে যদি আমরা দাঁড়াই, তিনজনের মধ্যে কেউ একজন সবচেয়ে বেশি হাইট হবে, তার মানে এই নয় যে এটা দিয়ে আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে সব থেকে বেশি হাইট এই ব্যক্তি। ব্যাপারটা সেরকম নয়। পুরো পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে যে অবস্থা, আমরা যে জিনিসটা নিয়ে আন্দোলন করেছিলাম যে রাজ্যের সঙ্গে কম্পিটিশন শুধুমাত্র একটা কম্প্যারিজনের জায়গায় করা হয়, যেটা অনলি ভোট পলিটিক্স খেলে, এবং যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশে এটা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে এটা হতে পারে, গুজরাটে এটা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে এটা হতে পারে। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি আগে দেখেন, এবং পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি যদি দেখেন, সেই সংস্কৃতির সঙ্গে এটা মিলছে কি মিলছে না সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন সেফেস্ট রাজ্য, সেফেস্ট শহর, তারপরেও যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে তো আমাদের লজ্জার ব্যাপার, এবং আমাদের আত্ম অনুশোচনা বলুন আর আমাদের নিজেদেরকে ভাববার বিষয়, এবং আমাদের সেটা প্রতিবাদ প্রতিরোধের জায়গা যে সেফেস্ট রাজ্য হওয়ার পরেও মানে প্রত্যেক দিন আমরা পেপার খুলছি একটা করে ধর্ষণের খবর, এবং যেটা শুধুমাত্র একটা ধর্ষণে আটকে থাকছে না, সেটা নানানভাবে চাপা দেওয়া, সেটা নানানভাবে, এবং তারপরে প্রশাসনিক তরফ থেকে যে কমেন্ট গুলো আসছে মানে খুবই দুঃখজনক আর কি। শুধু রিপোর্ট দিয়ে কে হাইয়েস্ট, যে কে সেফেস্ট, আমার মনে হয় না এটা এই এই যে খবরগুলো এগুলো দেখলেই বোঝা যায় যে রিপোর্টগুলোর মধ্যে অনেক রকম। এখানে প্রথমে যে অভিযোগটা উঠেছিল যে গণধর্ষণ কাণ্ড ঘটেছে, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এটা গণধর্ষণ কাণ্ড নয়, হচ্ছে যিনি ধর্ষিতা হয়েছেন তার দাবি অনুযায়ী যে একজন নাকি রেপ করেছে, বাকিরা সহযোগিতা করেছে। দেখুন, আমি তো গণধর্ষণের যতটুকু জানি যে সহযোগিতা যারা করে তারাও গণধর্ষণেরই পার্ট হিসেবে দেখা হয়, বাই ল আর কি। এটা আইন, আপনারা জানেন যে আইন কথা বললে বুঝতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে একজন করুক, দুজন করুক, তিনজন করুক, সহপাঠী করুক, বন্ধু করুক, বা সবাই মিলে করুক, সেই আবার আপনাকে প্রথম প্রশ্নটাকে ডাইলিউট করার জন্য এত প্রশ্ন তৈরি হচ্ছে। এখন প্রশ্নটা কে করেছে, কোথায় করেছে, কখন করেছে, তার থেকে ইম্পর্টেন্ট হলো যে ধর্ষণ হলো কেন। এখন একটা ঘটনা ঘটলো, পুলিশ গেল, একে অ্যারেস্ট করলো, ওকে ধরলো, এর বয়ান নিল, ওকে আপনার চার্জশিট বানালো, কিন্তু আমাদের যে আরজি কর আন্দোলনের বলতে পারেন সেকেন্ড যে পার্টটা আমরা রেখেছিলাম, পরবর্তীকালে কোনো অভয় যাতে না তৈরি হয় তার জন্য যে ল অ্যান্ড অর্ডার, সেটার কি ডেভেলপমেন্ট হলো? প্রথম প্রশ্ন, এই ধর্ষণ হলো কেন? এটা তো পরে প্রশ্ন আসবে কে বা কারা জড়িত ছিল, সেটা তাদের বিচার হবে, ফাঁসি হবে, এবং আমি শুধু নয়, যে ধরুন যারা অত্যন্ত সমালোচনা করেন এই ঘটনাগুলো, তারাও বলবেন যে ধর্ষকদের শাস্তি হোক। তাহলে মূল প্রশ্নটা সবার মধ্যে যেটা কমন, সেটা কি? সেটা হলো ধর্ষণটা হলো কেন। প্রশাসন তো শুধু কোনো ঘটনার পরে দৌড়ে যাবে তা নয়, প্রশাসনের দায়িত্ব হচ্ছে কোনো ঘটনা যাতে না ঘটে। এখন সেই জায়গাটায় প্রশাসন কতটা সাকসেস হয়েছে সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। একটা বিষয় যেটা সামনে এসেছে, এই যে বিজেপি নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে বারবার বলার চেষ্টা করছে, বা তারা বলছে যে ধর্ষক মানে হচ্ছে মুসলিম, আর দুর্গাপুর কাণ্ডকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এখানে রোহিঙ্গা মুসলিমরা ধর্ষণ করেছে, এটা ধর্ষক মুসলিম সমাজকে কলুষিত করার একটা চেষ্টা। না, এটা হাস্যকর এই জন্য আমি বলবো, দেখুন যখন থেকে পৃথিবী তৈরি হয়েছে না, তো বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষের বিভিন্ন ঘৃণা তৈরি হয়, সেটা রিলিজিয়াস বেস, ধর্মের বেসে হোক, কিংবা আপনার গোড়ামির বেসে হোক, কিংবা কাস্টিজমে হোক, কিংবা কালার, ক্রিডস,
আলাদা জাতি, ওই জাতি, গায়ের রং, বিভিন্নভাবে লিঙ্গ নিয়ে নানান বিভেদ হয়েছে। কিন্তু ঘৃণা যদি করতে হয়, আমাদের প্রথম থেকে আমরা বলে এসেছি এবং ভবিষ্যতে সেটাই বলবো, যে ঘৃণা যদি করতে হয় অপরাধী হিসেবেই ঘৃণা করুন, ধর্ষক হিসেবেই ঘৃণা করুন। বিশ্বাস করুন, একজন ধর্ষক না, তাকে ঘৃণা করতে আর কিছু লাগবে না। কোন ধর্মে, সে কি পোশাক পরে, সে দেখতে কেমন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সে কি করেছে, একজন ধর্ষক মানে একটা নারী শরীরের উপর অত্যাচার এবং একটা নারীর সম্ভ্রমতা নিয়ে, একটা নারীর লজ্জা নিয়ে খেলা করা যারা খেলতে পারে, তারা যে ধরনের ঘৃণা পাওয়া উচিত, সেটার জন্য কোনো জাতি ধর্ম বিশেষ জুড়ে দেওয়ার কোনো দরকারই হবে না। ধর্ষক হিসেবে যদি কেউ ঘৃণা করে, তাতেই ঘৃণা সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। বাকি ধার্মিক ঘৃণা তো আমার মনে হয় এখানে জোড়ার কোনো দরকারই নেই। কিন্তু বিজেপির নেতা অর্জুন সিং বলছেন যে মুসলিমরা ধর্ষণ করলে কোনো অপরাধ হয় না, এই রাজ্যে এইটাই চলছে, তাদের কাছে ধর্ষকটা সমান। দেখুন, এটা একটা রাজনৈতিক বক্তব্য। আমার মনে হয় রাজনৈতিক বক্তব্যে কাউন্টার করা, আমি চিনি না কে কার কথা বললেন উনি, বাট কোনো নেতা হবেন। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ধর্ষক এই রাজ্য নয়, প্রত্যেক রাজ্যেই হচ্ছে। এটা দিয়ে বলতে কোনো, এই মুহূর্তে কেউ যদি বলে পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে, অন্য রাজ্যে কম্প্যারিজন করে, তাহলে আমি বলবো সে ঠিক বলছে না। কিন্তু আমাদের যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার বাড়ি, আমার মাটি, আমার যেখানে বড় হওয়া, আমার যেখানে রাজ্য, যে রাজ্যের আমি বাসিন্দা, সেই রাজ্যের দিকে আমাকে সর্বপ্রথম তাকাতে হবে। কারণ কম্প্যারিজন করে কোনো ঘটনাকে লঘু করে দেওয়া মানে ইটসেলফ একটা ক্রাইম। আপনি কোনো ঘটনার সঙ্গে যখন অন্য ঘটনার কম্প্যারিজন করবেন, যে ওখানে হয়েছে মানে এটা আপনি ইনডাইরেক্টলি ভ্যালিডেট করার চেষ্টা করছেন, সেটাও যেমন অপরাধ, তেমন ওই একই বলবো যে কোনো ধরনের ধর্মের সঙ্গে, কোনো রঙের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়। কারণ আবার আমি বলছি যে যে একজন ধর্ষক যে হয়, যে একজন খুনি হয়, যে একজন আপনার আইন ভঙ্গ করে মানুষের ক্ষতি করতে চায়, তাদের ইটসেলফ যে ক্যাটাগরি, দুষ্কৃতির ক্যাটাগরি, ধর্ষক ক্যাটাগরি, সেটাই এতটা ঘৃণার জায়গায় তারা রেখেছে না। তো অন্য কোনো ধার্মিক পরিচয় দেওয়ার দরকারই হবে না, এমনি তাদেরকে আমরা ঘৃণা করতে পারবো। তো সেক্ষেত্রে যারা এই ধরনের কমেন্ট করছেন, আমার মনে হয় না খুব একটা ঠিক করছেন ব্যক্তিগত। একটা বিষয় আমরা দেখেছি, এই ঘটনায়, দুর্গাপুর কাণ্ডে শাসক দল আবারও বলার চেষ্টা করছে অন্য রাজ্যের তুলনায় এখানে তো কম, এটা ব্যতিক্রমী ঘটনা, পুলিশ তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মানে বিষয়টা যেন প্রশাসনিক ভাবে লঘু করে দেখানোর চেষ্টা, যেটা বারবার আপনি বলতে চাইছিলেন, এটা নিয়ে কি বলবেন শাসক দলের এই কথাটা? দেখুন, এটা তো একেবারে বলবো, এই কথাগুলোকে কি বলবো, যারা বলছে তাদের একটা মানসিকতার এটা একটা বিকৃতি বলতে পারেন। আমি এটা পুরো ইন্টারভিউ ধরে এটাই বলার চেষ্টা করছি। যেহেতু একটা বাড়ি, আমার বাড়িতে যদি কারোর বাড়িতে কারোর সঙ্গে খারাপ কিছু হয়ে যায়, বাড়িতে কেউ যদি মারা যায়, তখন আমরা তো এভাবে কখনো দেখি না না যে 50 বছর আগে 5000 অমুক সভ্যতায় 5000 মানুষ মারা গিয়েছিল, তাই আমার বাড়ির লোক মারা গেছে মানে ঠিক আছে মেনে নেবো, ব্যাপারটা তো তাই নয়। মানে প্রত্যেকটা মৃত্যু যেমন বেদনাদায়ক, প্রত্যেকটা ধর্ষণ, খুন তেমনই বেদনাদায়ক। এখন একটা খারাপ ঘটনার সঙ্গে আরেকটা খারাপ ঘটনার কম্পারিজন আপনি যদি করছেন, মানে ইটসেলফ আপনার মানসিকতা বলছে এই খারাপ ঘটনাটাকে আপনি কম্পারিজন করে লঘু করার চেষ্টা করছেন। তাহলে আবার আমি বলছি যে ঘরটা দেখুন, পশ্চিমবঙ্গের বুকে আমরা এ ধরনের ঘটনা কোনোভাবেই যাতে না হয়, তার জন্য আমরা রাস্তায় ছিলাম, আছি এবং ভবিষ্যতে আরো নামবো আমরা রাস্তায়। কিন্তু আমাদের প্রশ্ন ওই একই জায়গায়, যে ডোন্ট কম্পেয়ার উইথ আদার স্টেট। আমাদের পশ্চিমবঙ্গই হচ্ছে, সেটার দিকে আমরা তাকাই এবং আমাদের যেটা দায়িত্ব সেটা আমাদেরকে করতে হবে। আর শাসক প্রশাসক যে জায়গাটা বারবার তুলে ধরতে চান, সেটা হলো কোনো একটা ঘটনাকে লঘু করার জন্য পাশের রাজ্য, পাশের সেই কম্পারিজন করে, ওখানে হচ্ছে মানে এখানে হচ্ছে। আবার বলছি, তারা সেই কম্পারিজনটাকে নিজের ফ্যামিলির সঙ্গে করতে পারবেন? নিজের মেয়ের সঙ্গে এরকম হলে করতে পারবেন? তারা সেই কম্পারিজন নিজের পরিবারের সঙ্গে হলে করতে পারবেন না। কারণ তাদের এই মানসিকতাটা কোথাও একটা লঘু করে দেখার মানসিকতা, কিন্তু যখন একেবারে নিজের বাড়িতে এসে পৌঁছাবে, তখন তারা এই লঘু মানসিকতা থেকে বেরোতে বাধ্য হবে এবং তখনই বুঝতে পারবে ফেটটা কেমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কথা বললেন, সেখানে যেটা নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাতের বেলা মহিলারা বাইরে বেরোবেন না, এই যে নিষেধ করছেন, এখানে কি নারী স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ নয়? দেখুন, এটা নিয়ে তো কোনো দ্বিধাই নেই, মানে একেবারে সরাসরি যে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করার যদি কোন রকম উপায় থাকে, সব থেকে সহজতম এবং সব থেকে বলতে পারেন যে নিকৃষ্টতম উপায় হচ্ছে এটা, যে আপনি বেরোতে পারবেন না। এখন প্রশ্ন হলো,
অনেকে বলেছেন, আমি যদিও তাদের সঙ্গে অতটা অ্যাগ্রেসিভ ভাবে বলবো না যে তাহলে মুখ্যমন্ত্রী নিজে যদি বেরোন তাহলে কি হবে, নিজে কি তাহলে কাজে বেরোবেন না? তো এই প্রশ্নটা একেবারে অবান্তর। যেটা প্রশ্ন, আমি তো আই উইশ দ্যাট কি যিনি বলছেন এরকম কথা তিনি একটা টাইম মেশিন হাতে পান এবং নিজের পূর্বাবস্থায় ফিরে গিয়ে, মানে 20 বছর 30 বছর 40 বছর ব্যাকে গিয়ে তিনি এই কথাটা নিজেকে কেউ বলছে সেরকম শুনুক, তখন তিনি নিজের পেনটা বুঝতে পারবেন। এটা বলা মানে হলো যে বা যারা, দেখুন কোনো ঘটনা ঘটে গেলে একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে বা যারা কালপ্রিটস তারা শাস্তি পাবে, আর অন্য কোনো কথা প্রশাসনিক প্রধানের মুখে তো মানাই না। এবং সেই সঙ্গে এই যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, এই কথাটা শুধুমাত্র যে দর্শিতা হয়েছেন তাকে কষ্ট দেয় না, এটা এই জেনারেশন, এই সময় শুধু নয়, মানে যে বা যারা এই নারী স্বাধীনতাটাকে সামনে রেখে সম্মান রেখে যুদ্ধ করেন তাদের প্রত্যেকের বুকে আঘাত দেয়। কারণ এটা একটা যুদ্ধ যেটা প্রাচীনকাল থেকেই মানুষ করে আসছে এবং প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতিগত বিদ্বেষ, প্রত্যেকটা রিজিয়নে সারা পৃথিবীতে এই যুদ্ধগুলো চলে চলে এসছে। এবং সেই যুদ্ধের একটা ফলস্বরূপ বলতে পারেন যে কেউ একজন মহিলা যে ও একটা পদে গিয়ে বসছেন এবং তার কাছ থেকে সেই কথা, সেই ধরনের কথা সত্যি বেদনাদায়ক। এবং আমার মনে হয় নারী স্বাধীনতা নিয়ে যারা ভাবেন, এটা শুধু কোনো ঘটনা বলে নয়, নারী স্বাধীনতা নিয়ে যারা ভাবেন তাদেরকে এই সেন্টেন্সটা যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না এনি টাইম, কেন তিনি বলতে পারতেন যে তারা দুষ্কৃতীরা তারা বেরোতে পারবে, পুলিশ প্রহরা দেবে, পুলিশ আপনার চারিদিকে টহল দেবে যাতে কোনো দুষ্কৃতী, সমাজ বিরোধী যারা মাতাল আছে, যারা আপনার অন্ধকারে ঘুরে বেড়ায় তারা বেরোতে পারবে না। প্রশ্নটা সেখানে ছিল নাকি একেবারে কোনো একটা লিঙ্গভেদে এটা বলা মানে সেলফ, মানে আমরা তো অন্তত ব্যথা পেয়েছি যারা কথাগুলো শুনেছি। এ ধরনের কথা মন্তব্য অন্তত ওরকম চেয়ার থেকে আমরা আশা করি। একটা বিষয়, তাহলে এখানে কি সরকার তার দায়বদ্ধতা এড়িয়ে যেতে চাইছে, কিংবা যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তখন নারীদের ঘরে বন্দি করার চেষ্টা করছে? একদমই তাই। দেখুন, এইটা প্রথম কথা, এ ধরনের যুদ্ধে, এ ধরনের বক্তব্যে, এ ধরনের মানসিকতার সঙ্গে যুদ্ধ আমরা কিন্তু করছি। আমাদের যে যুদ্ধ, এবং যে মানুষরা অন্তত মনে করে যে সমাজে আমি যেমন একজন জীবন্ত প্রাণী, ঠিক আমার পাশে যে তার লিঙ্গভেদ হতে পারে সেও তেমন একটা জীবন, তারও হৃদয় আছে, তারও ভাবনা আছে, তারও আশা ভরসা সবকিছু আছে। যখনই আপনি পার্সিয়াল এই কমেন্টটা করবেন, আপনি মানুষ হিসেবে বলুন, আপনি বলা যায় যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা সেফটি গাইডলাইন আপনি দিন, কে বা কখন কত রাতের পরে তারা বাইরে ক্যাম্পাসের ভিতরে থাকবে, কত বাইরে যাবে। কিন্তু সেখানে যখন আপনি একটা ইমেজ বানিয়ে, মানে একটা লিঙ্গকে আপনি ভেদাভেদ করে দিচ্ছেন, একটা কখনো দেখবেন ছাত্রদের উপরে, কখনো দেখবেন নারীদের উপরে, কখনো দেখবেন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজিয়ান, সেটা আস্তে আস্তে কাস্ট ইত্যাদি ইত্যাদিতে এই পেশারগুলো তো আসে। তো প্রশাসন যখনই তাদের নিজেদের কার্যকলাপে ব্যর্থ হয়, এটা নর্মাল নিয়ম, তারা তখনই এ ধরনের একটা ডিভিশন করার চেষ্টা করে। এবং আপনি দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যুদ্ধ হচ্ছে যে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এর ক্যারেক্টার কেমন, তার ক্যারেক্টার কেমন। মানে প্রশ্নটা তো ওটা নয়, প্রশ্নটা হচ্ছে যে নিরাপত্তা, প্রশ্নটা হচ্ছে যে নারী সুরক্ষা, প্রশ্নটা হচ্ছে যে ক্যাম্পাস সুরক্ষা, প্রশ্নটা হচ্ছে ধর্ষণ হবে কি হবে না, প্রশ্নটা হচ্ছে যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াবে, ওপেন ঘুরে বেড়াবে কি বেড়াবে না, প্রশ্নটা হচ্ছে ওপেন এখানে ওখানে মদ বিক্রি হবে কি হবে না, প্রশ্ন হচ্ছে যে কালচারটা কোন দিকে যাবে। আজকের পশ্চিমবঙ্গের বুকে আমার তো দুর্গাপুরের একটা ঝোপঝাড় নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো ঝোপঝাড়ে এখন গেলে রাতের বেলা দেখবেন যে কেউ না কেউ মদ নিয়ে বসে আছে। তাহলে এই পরিস্থিতিটা কবে শুধরাবে, প্রশ্নটা সেখানে। এই যে ঘটনাগুলো ঘটছে, একটা একটা ঘটনা আমাদের চোখ খুলছে, প্রত্যেকের চোখ খুলে যেটা প্রতিবাদ, এবং কিছু কিছু সাধারণ মানুষের প্রতিবাদকে কুর্নিশ জানাই। আজ সম্ভবত কাঁথির কোথাও একটা মদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, এবং অনেকগুলো পজিটিভ নিউজের মধ্যে এটাও আমার খুব ভালো লেগেছে যে মানুষ এই জায়গাটা, আসল কারণটা বুঝতে পারছে। আপনি কোনো রোগীকে ট্রিটমেন্ট করার জন্য যেমন কারণ খুঁজে আপনাকে বের করতে হবে, ঠিক তেমন এই ধরনের ঘিন্ন কার্যকলাপের ক্ষেত্রে আপনাকে কারণটা বুঝতে হবে যে সামাজিক যে জায়গাটা কোথায় নামছে, এবং সেই জায়গায় বিভিন্ন এই যুব সমাজ সেই জায়গায় কিভাবে নিজেদেরকে ইনভলভ করছে এবং দুষ্কৃতী তৈরি হচ্ছে, ধর্ষক তৈরি হচ্ছে, এবং তারপর তাদেরকে আবার বাহবা দেওয়ার জন্য প্রশাসনিক জায়গা থেকে একটা নারী বিদ্বেষী কমেন্ট আসছে। এটা খুব দুঃখের।
একটা বিষয় যেটা আমরা দেখেছিলাম, আরজি করের সময় আপনারা আন্দোলন করেছিলেন, ব্যাপক দুর্বার আন্দোলন, এবার বলা যেতে পারে কয়েক মাস ধরে আন্দোলন হয়েছিল। দুর্গাপুরের ঘটনার জন্য কি আমরা আন্দোলনে নামবেন? না, দুর্গাপুর ঘটনার জন্য আমাদের টিম প্রতিনিধি গিয়েছিল এবং আন্দোলন চলছে বিভিন্ন ধাপে। আমাদের একটা টিম এই সময়টাতে আমরা নর্থ বেঙ্গলে ছিলাম, জাস্ট গতকাল আমাদের পুরো টিমটা ফিরলো এবং আমরা এখন শুনলাম একটা টাইমিং করে অবশ্যই আমরা যাব এবং কথা বলবো। আন্দোলন তো হবে, কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে শুধুমাত্র আন্দোলন নয়, রাস্তার আন্দোলন তো করবে, রাস্তার আন্দোলন চলছে, কিন্তু পুরো পরিকাঠামোগত যে ফেলিওর, সেটা যতদিন না ফোকাসড আসবে এ ধরনের ঘটনা কিন্তু চলতে থাকবে। আন্দোলন, যারা আন্দোলনকারী তাদের যে দাবি, আমি বারবার বলেছি, আমরা যে আন্দোলন করেছিলাম, যে 10 দফা দাবি আমরা রেখেছিলাম অনশনের সময়, সেই 10 দফা দাবি যদি বলেন প্রথম দফা অভয়ার বিচারের পরে বাকি 9টা আমাদের স্ট্রাকচারই ছিল এমন যে দ্বিতীয় অভয় যাতে না তৈরি হয়। কিন্তু তার যদি 50%, কেন 40%, 20%ও যা যা জায়গা দিয়েছিল সেই জায়গাগুলো যদি কভার করা যেত, জনস্বাস্থ্য শুধু নয় জনসুরক্ষার ক্ষেত্রে অনেকটাই হতো। আমরা বলেছিলাম যে ক্যাম্পাসগুলোতে এই যে সিকিউরিটি, আপনি তো দেখলাম নিউজে যে যারা ধরা পড়েছে যে ক্রিমিনালগুলো, তাদের মধ্যে অনেকে সিকিউরিটির কাজও করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সিকিউরিটি যদি আপনার পার্মানেন্ট সিকিউরিটি হতো, এই সিকিউরিটি যদি আপনার গভর্নমেন্ট অফিসের পুলিশ, চাকরি করা পুলিশ হতো, তাহলে তার দায়বদ্ধতা অনেক বেশি হতো। তাহলে আপনি যদি পুরো সামাজিক স্তরটা দেখেন যে এই ক্রিমিনালিটি বাড়ছে কিভাবে, তার কিন্তু অনেকাংশে এটা একটা কারণ, যেখানে হচ্ছে কন্ট্রাকচুয়াল বিভিন্ন রকমের ওয়ার্কার নিয়ে তাদের হচ্ছে আপনার 2 মাস কাজ করিয়ে ছেড়ে দেওয়া, তাদের আপনার বায়োডাটা না রাখা, তাদের সেফটি সিকিউরিটির জায়গা থেকে তাদের ডেটা কমপ্লিট না রাখা, তাদের ঘাড়ে দায়িত্ব না দেওয়া, তাদের একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা তৈরি না হওয়া। তো এই জায়গাগুলো যদি একটা পার্মানেন্ট সিকিউরিটি সিস্টেম তৈরি হতো, তাহলে এই ধরনের ক্রিমিনাল কিন্তু তৈরি হতো না সহজে। যে একটা প্রশ্ন যেটা উঠছে যে আরজি কর আন্দোলনের সময় আপনারা একদম সামনের সারি থেকে দাঁড়িয়ে দীর্ঘ 4-5 মাস ধরে আন্দোলন করেছিলেন, শুধুমাত্র কলকাতার ইস্যু ছিল বলে, কলকাতায় ঘটনা ঘটেছিল বলে। আপনারা নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে সেটিং করে নিয়েছেন আর আপনারা এই দুর্গাপুরের কাণ্ডে আসছেন না, এটা কি সত্যি? প্রথম বলি, সময় পরিস্থিতি অবশ্যই, যে আমাদের পুরো টিম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পুরো টিম নর্থ বেঙ্গলে প্রায় 10 দিন ধরে মোর দ্যান 1000 পেশেন্টের দেখাশোনা করে আমরা জাস্ট কলকাতা ফিরলাম। এই গতকাল রাতে আমাদের টিমের কমপ্লিট সবাই ফিরলাম। এইবার এসেই আমরা ধীরে ধীরে নিউজগুলো জানছি যে 2-4 দিনে কি ঘটেছে, এবং টুকটাক মিডিয়ায় আপডেট পেতাম। এবং আপনারা জানেন যে আগে মিডিয়াতেও আমাদের দেখা যায়নি, বিকজ আমরা উত্তরবঙ্গেই বেশি বিজি ছিলাম। কিন্তু প্রশ্নটা হলো যে আন্দোলন কোনো স্পেসিফিক জায়গায় হয় না, এখানে কেন ওখানে কেন, কারণ আন্দোলন সবসময় স্বতঃস্ফূর্ত হয়। কারণ মানুষ যেটার সঙ্গে কানেক্ট করতে পারবে সেখানে মানুষ এমনি রাস্তায় নামবে। এবং দুর্গাপুরের ইস্যুটা যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা মানুষের প্রশ্ন কিন্তু সেই একটাই, সাধারণ মানুষের। যদিও একটা পলিটিক্যাল বাইনারি তৈরি হয়েছে, আমরা যেটা মিডিয়া থেকে দেখছি, মানে কাউকে বাঁচানোর চেষ্টা, কোথাও আবার রিলিজিয়াস ধার্মিক নাম নিয়ে কোনো রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে, কেউ আবার বাবা মাকে হচ্ছে যে বিভিন্নভাবে এখান থেকে কেউ আপনার অন্য রাজ্যে যাওয়ার ব্যাপার হচ্ছে, বাবা মা কোথাও আস্থা রাখছেন, আজকে দেখলাম আস্থা রাখছেন, কোথাও আবার আস্থা হারাচ্ছেন। কিন্তু প্রশ্ন কিন্তু যারা সৎ চিন্তা ভাবনা রাখা মানুষ, যারা অ্যাকচুয়ালি অন্যায়ের প্রতিবাদ করা মানুষ, তারা কিন্তু শুধু অভয়া নয়, তারা তার অনেক আগে থেকে, যবে থেকে তারা প্রতিবাদ করতে শিখেছে তবে থেকে তাদের কিন্তু জায়গাটা, ফোকাস কিন্তু সেম। তারা চায় না ধর্ষণ হোক, তারা চায় না কোনো ধরনের নারী সুরক্ষা নিয়ে কোনো রকমের বলতে পারেন যে আপোষ হোক, তারা চায় না কখনো নারী বিদ্বেষী কোনো কমেন্ট হোক, তারা চায় না কোনো ধরনের নারী বিদ্বেষী মনোভাবাপন্ন মানুষের জন্ম হোক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এখনো পর্যন্ত যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা অন্তত আমাদেরকে মনে করছি, সময় বলবে সেটা, আমরা মনে করি এ ধরনের কোনো ঘটনা কোথাও, শুধু পশ্চিমবঙ্গ না, কোথাও ঘটা উচিত নয়। রাস্তায় আমরা নামবো, আছি রাস্তায়, রাস্তায় নামা মানে কিন্তু সামনে গিয়ে শুধু বিক্ষোভ করা নয়, বিভিন্ন স্তর থেকে মানুষ বিক্ষোভ করতে পারে, বিভিন্ন স্তর থেকে মানুষ রাস্তায় নামতে পারে।
এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কিন্তু, আজকের আমি রাস্তায় না থাকলেও আমার বন্ধু যদি সাকিরুল গিয়েও সেই একই আওয়াজটা করে বা কোনো মিডিয়া বন্ধু গিয়ে সেই একই আওয়াজ তোলে, সেটা কিন্তু সেই আন্দোলনেরই পার্ট। আপনারা আমাদেরকে ক্যামেরায় দেখেছেন, কিন্তু এই আরজিকর মুভমেন্টে হাজার হাজার কিন্তু ক্যামেরার পিছনে মানুষ ছিল যারা চেয়েছিল এই ধর্ষণের বিচার হোক, যারা চেয়েছিল ধর্ষণের শাস্তি হোক, তারা ক্যামেরার সামনে থাকে না। একটা প্রশ্ন তো আসছে, ঘটনাও তাই না, একদম সেটাই বলছি না বলছি, একটা প্রশ্ন একদম সরাসরি মানুষের কাছ থেকে আসছে যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, দেবাশিসরা, এরা যারা প্রথম সারিতে ছিল আজকে এরা দুর্গাপুর কাণ্ডে নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কি সেটিং হয়ে রয়েছে? সেই আপনারা বলেছিলেন যে আমাদের সব দাবি প্রায় মেনে নিয়েছে, আপনারা বিজয় হয়ে গেছেন, তারপরে কি তাহলে সেই সেটিং এ আপনারা চলছেন? দেখুন, প্রথম কথা হলো যে তিনজনের যে নাম বললেন, অনিকেত, আশফাকুল্লাহ এবং দেবাশিস, তিনজনই নর্থ বেঙ্গলে ছিল। আবার সেই কথা আমাকে রিপিট করতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শুধুমাত্র তিনজন ব্যক্তি নয়, আমাদের অনেকজন ব্যক্তি আছেন এবং তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ কাজ করেন, এরকম ব্যক্তিও আছেন। সে পুলস্ত থেকে শুরু করে, রাজদীপ থেকে শুরু করে, সায়ন্তনীদের থেকে শুরু করে, আমাদের আরো আমি 100 নাম বলতে পারি যারা অলরেডি দুর্গাপুরের ঘটনায় তারা গিয়েছেন, তারা পর্যবেক্ষণ করেছেন, ওখানে বাকিদের সঙ্গে কথা বলেছেন, নিজেদের বক্তব্য রেখেছেন। কিন্তু আবার বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা সময় পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। আমি আরজিকরের স্টুডেন্ট ছিলাম, আরজিকরের ঘটনা ঘটেছে, স্বাভাবিক আমি 24/7 সেখানে অ্যাভেলেবেল। এখন আমি নর্থ বেঙ্গলে ক্যাম্প করে ফিরছি, আমার ডিউটি পুরুলিয়া পোস্টিং, মাঝখানে দুর্গাপুর। তাহলে এমন একটা প্রফেশনে আমরা আছি, মেডিকেল প্রফেশন না, যেখানে পেশেন্ট কেয়ারটাও ইম্পর্টেন্ট। বাট তার সঙ্গেও বলি যে এই ধরনের ঘটনায় কোনোভাবে অবহেলার জায়গায় কিছু নেই। যে বা যারা যখন যেভাবে সময় পাবে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ হবে। তবে একটা জায়গায় এটা তো বলতেও অসুবিধা নেই যে এখন কিছুটা আগের থেকে বেশি ডিউটি বলুন বা পেশেন্ট পরিষেবাতে বেশি ইনভলভ হওয়ার জন্য হয়তো ভিজিবিলিটি একটু কম আছে, কিন্তু শুধু মিডিয়ার ভিজিবিলিটি তো নয়, মন থেকে যে যুদ্ধটা আমরা করার জন্য নেমেছিলাম সেই যুদ্ধটা সবসময়ই চলবে, সেটা মিডিয়ার সামনে হোক কিংবা মিডিয়ার পিছনে। শেষ প্রশ্ন যেটা করবো, আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পরে আপনারাই বলেছিলেন যে আমাদের প্রায় সব দাবি মেনে নিয়েছে, বারবার বৈঠক হয়েছিল, বারবার বিতর্ক হয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার আপনাদের দাবি মেনে নেওয়ার পরে আপনারা সুরক্ষার কথা বলেছেন, আরো অনেক কিছু কথা বলেছিলেন, দাবি রেখেছিলেন, তারপরেও আবার সেই মেডিকেল কলেজের একজন ছাত্রীকে ধর্ষিত হতে হচ্ছে, তাহলে আপনাদের দাবিটা মানলো? না না না, প্রথম কথা এটা আমি জানি না, অন রেকর্ড এটা আপনি আমাকে দেখাতে পারবেন না বা খুঁজে পাবেন না যে কোথাও আমরা বলেছি সব দাবি মেনে নিয়েছে। এটা প্রশ্নটাই অবান্তর। প্রতিশ্রুতি অনেক ক্ষেত্রেই দেওয়া হয়েছিল, ইভেন কলেজ ইলেকশন যে ছাত্রদের যে ছাত্র সংসদ নিয়ে বলেছিলাম সেটাও সম্ভবত ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। রেফারেল সিস্টেম, পেশেন্ট যাবে সব রেফার করবে এক জায়গাতে আরেক জায়গায়, সেটাও হয়ে যাওয়ার কথা ছিল। বেড বাড়ানোর কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। প্রতিশ্রুতির জায়গা থেকে একটা সারা লাইভ হয়েছিল, এটা তো কোনো লুকোচুরির কিছু নেই। যারা লাইভ দেখেছেন তারা প্রত্যেকে জানেন যে কি ওখানে কথোপকথন হয়েছিল, আমরা কি চেয়েছি আর কি তিনি দেবেন বলে ঠিক করেছেন। আর পরবর্তী পার্ট যেটা আপনি বললেন যে আমরা বলেছি সব মেনে নিয়েছে, এটা আমার মনে হয় না কোথাও আমরা বলেছি। দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, কারণ এ ধরনের মন্তব্য দায়িত্ব নিয়ে আমাদেরকে বলেছে বলে আমার মনে হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় যেটা বললেন যে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ কেন হচ্ছে, দেখুন এই প্রশ্ন থেকে না আমরা অনেক আগেই বেরিয়ে এসেছিলাম। আরজিকর ইনসিডেন্টস, আমি আরজিকরের ছাত্র হিসেবে বলবো, যদি ওখানে কোনো পেশেন্ট ওই ধরনের ঘটনা ঘটতো, পেশেন্টের উপরে যদি কোনো সিকিউরিটি অফিসারের উপরে এই ঘটনা ঘটতো, মহিলা সিকিউরিটি অফিসারের উপরে, যদি কোনো আপনার ছাত্রী না হয়ে যদি কোনো ম্যাডামের উপরে এই ঘটনাটা ঘটতো, হয়তো জানি না, সময় তো আর টাইম মেশিনে ব্যাক যেতে পারবো না, আমরা সেম ধরনের এবং একই ধরনেরই আন্দোলন করতাম। কারণ ওখানে মেডিকেল ছাত্রী ইস্যু নয়, অবশ্যই একটা এক্সট্রা ছিল যে ডিউটিরত অবস্থায় যিনি ডিউটি করছেন জীবন বাঁচানোর জন্য তার জীবন চলে গেল। এবং এই ঘটনাটা শুধু আমরা বলে নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর একটা আলাদা হৃদয়ে ব্যথা দিয়েছিল। তো সব ঘটনার সঙ্গে আমি আবার বলবো যে সব যেমন ডিফারেন্সিয়েশন করা যায় না, সবকে একও বলা যায় না, কিন্তু মূল ব্যাপার যেটা কিন্তু সেটা কারণ হচ্ছে যে ধর্ষণ, নারী সুরক্ষা এবং নারীর লজ্জা বলুন, নারীর হচ্ছে সম্ভ্রম বলুন, যেটাতে আঘাত। এবার সেটিং হয়ে গেছে এই কথাটা তো একটা লোক তো একটা প্রজাতি বলতেই থাকবে, সারা জীবনই তারা বলবে। এবং
সেই কথার মাধ্যমে তারা যেটা আর কি আসল সেটিংটাকে আড়াল করার চেষ্টা করছে, যে সেটিং এর জন্য বিচার পাচ্ছে না, সেটা তাদের আমি জানি না কবে তাদের মাথায় ঢুকবে। যেদিন ঢুকবে বেটার ফিউচার আমরা আশা করব। শেষ, আপনি একজন ডাক্তার মানুষ এবং এই যে ঘটনা সমাজের ব্যাধি বারবার বলার চেষ্টা করেছেন, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মেসেজ দেবেন বা কি বার্তা রাখবেন সাধারণ মানুষের কাছে? দেখুন, আবার এটাকে আমি দুটো পার্টে ভাগ করবো, ঠিক আছে? সামাজিক ব্যাধি তো বটেই, দু নম্বর যে প্রশাসনিক ব্যর্থতা। শুধু সামাজিক ব্যাধি বলে যারা প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকতে চাইছেন তারাও ভুল করছেন, শুধু প্রশাসনিক ব্যর্থতা বলে যারা সামাজিক ব্যাধিকে ঢাকতে চাইছেন তারাও ভুল করছেন। এখানে দুটো পার্ট, প্রশাসনিক ব্যর্থতা, সামাজিক ব্যাধি। প্রশাসনিক ব্যর্থতা থেকেই সামাজিক ব্যাধি তৈরি হয়। আবার সামাজিক ব্যাধি এতটাই বেড়ে যায় যে প্রশাসন নিজেই ব্যর্থ হয়ে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি। কোনটা আগে কোনটা পরে আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মুহূর্তে ঠিক করতে পারবে না, যে সামাজিক ব্যাধিটা এখানে আগিয়ে আছে নাকি প্রশাসনিক ব্যর্থতা আগিয়ে আছে। কিন্তু যে ব্যাধিটা ঠিক করার জন্য ট্রিটমেন্ট বলুন, অ্যান্টিডোট বলুন, সেটা কিন্তু প্রশাসনিক ক্ষমতা। কারণ আমি একজন সাধারণ মানুষ ম্যাক্সিমাম যতটা করতে পারি, একজন প্রশাসন তার 1000 টাইমস লাক্স টাইম করতে পারে। কারণ আপনি একটা সিম্পল ভাবুন, এই যে ছেলেগুলো 18 থেকে 22, 25, 30 বছর বয়স এবং নানান ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ছে রোজ রোজ। আপনি যদি যান রাত 10টার পরে কোনো পুলিশ স্টেশনে যাবেন, 20-30 জন দেখবেন যে আপনার ক্রিমিনাল ধরা পড়ছে, এবং তাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে এই 18 থেকে 35 এরকম একটা এজের মধ্যে। তাহলে এটার প্রশাসনিক ব্যর্থতা কোথা থেকে আসছে? না, প্রশাসন সেখানে এমন একটা কালচার তৈরি করছে, সে মদ কালচার বলুন, ক্লাব কালচার বলুন, সে আপনার এখানে টাকা দিয়ে হোক, সেখানে দাদা পুষে হোক, সেখানে হচ্ছে ভাই তৈরি করে হোক, এবং পুরোটাই একটা পলিটিক্যাল গেম তৈরি করা, একটা জাস্ট লাঠি তৈরি করা, যারা পলিটিক্সটাকে বাঁচিয়ে রাখবে বা পাওয়ার বা আপনার চেয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা হেল্প করছে। সেই ছেলেগুলোই ঘুরপথে আবার ক্রিমিনাল তৈরি হচ্ছে এই ভেবে যে আমাকে বাঁচাবে এই পলিটিক্যাল দাদা। তাহলে এই দুটোর যে চেনের যে ব্যক্তু, সেটা একমাত্র যদি করতে হয় সেটা সেই পলিটিক্যাল পাওয়ার বলুন কিংবা প্রশাসনিক ক্ষমতা বলুন, সেখান থেকেই করতে হবে। সাধারণ মানুষের জন্য যদি বলেন যে কোনো মেসেজ, একজন ডাক্তার হিসেবে আমার মনে হয় এই মুহূর্তে প্রতিবাদ করা শিখতে হবে, প্রতিবাদ করাতে হবে। কোনো পাওয়ারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ না বলে যদি আমরা সঠিক জায়গাকে সঠিকভাবে বলতে পারি, তাহলে আমার মনে হয় 1 জন 2 জন 5 জন 10 জন তৈরি হবে, কিন্তু একদিন একটা এমন প্রতিরোধ তৈরি হবে যেখানে প্রশাসনিক ক্ষমতা কিংবা সামাজিক যে অবক্ষয়, দুটোকেই আমরা নিউট্রালাইজ করতে পারবো। তার একটাই আমার মনে হয় রাস্তা, সেটা হচ্ছে প্রতিবাদ, অন্যায়কে অন্যায় বলা, এবং সেই অন্যায়কে অন্যায় বলার সময়ে যে চোখে চশমাটা লাগাতে হবে সেটা যেন সাদা চশমা হয়, সেটা ধর্মের চশমা না হয়, সেটা আপনার রঙের চশমা না হয়, সেটা আপনার বর্ণের কিংবা কে কোন কাজের, ডাক্তার ছিল নাকি ইঞ্জিনিয়ার ছিল নাকি প্রফেসর ছিল। কারণ একটা মেয়ের উপরে যখন অত্যাচার হয়, সে প্রফেসর হলেও ততটাই যন্ত্রণা পায়, সে আপনার ডাক্তারি ছাত্র হলে ততটাই যন্ত্রণা পায়, আর একজন হচ্ছে আপনার নর্মাল বাড়ির মহিলা হলেও ততটাই যন্ত্রণা পায়। ঠিক উল্টো দিকে যে ধর্ষক, তার ধর্ষক কাম বা তার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেটা যে মানুষের উপরে হয়, যার উপরে সে অন্যায়টা করে, যে কোনো ক্রিমিনাল যখন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, সেটা সে ততটাই অন্যায় করে, স্থান কালের উপর আমার মনে হয় ডিপেন্ড হয় না। তাই একেবারে ক্লিয়ার কাট দুটো ডিভিশন হোক, একটা অন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের বিপক্ষে। প্রশাসন কোন দিকে আছে, কোন দিকে থাকতে চাইছে, সেটা নির্ধারণ করার ক্ষমতা এবং প্রতিবাদ সাধারণ মানুষের হাতে হোক, এইটুকু। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। আমরা আজকে কথা বলছিলাম ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে দুর্গাপুর ধর্ষণ কাণ্ড দিয়ে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।